নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা কিন্তু ভিডিও যারা দেখেন তারা কিন্তু লাইক করেন না আর কমেন্টও করেন না। প্লিজ আমি অনুরোধ করছি যে একটা কমেন্টও করে দেবেন। আর আমার তো জানেনই সমস্যাটা কী চলছে। ২ মাস ধরে আমার যে কী অবস্থা সেটা তো আপনারা যারা আমার ব্লগ দেখেন ডেইলি তারা ভালোভাবেই বুঝবেন। তো আমার এখন ব্লগ আসতে কিন্তু সময়ের একটু এদিক ওদিক হচ্ছে। আমি ৮টা থেকে ৮:৩০টার মধ্যে পোস্ট করি। কিন্তু আমার এখন না কখন ১০টা বেজে যাচ্ছে, কখন ৯টা বেজে যাচ্ছে কোনো ঠিক থাকছে না। কারণ এখন এতটাই চাপ আর এমন ফোন আসছে, কখন ব্লাড দিতে হচ্ছে, কখন পেশেন্টের অবস্থা কেমন কী, এই রকম করে না এত টেনশনের মধ্যে থাকি যে হয়তো যে টাইমটা আমি ভিডিও পোস্ট করব সেই টাইমটাই পুরো হ্যাপাজার্ড হয়ে গেল। এমন একটা ব্যাপার আমার সঙ্গে চলছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে দয়া করে আমার ভিডিওটা যখনই আসুক না কেন আপনারা দেখবেন। আমি সেটা আশাও রাখছি। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তা আমি সকালবেলা উঠেইছি, যেরকম রোজ সকালবেলা উঠি, উঠে ছেলেকে দিয়ে আসি স্কুলে, সেই রকম দিয়ে আসার পর বৌদিরা তো হসপিটালে যায়। তো ওদের এইসব জামা কাপড়গুলো অনেক পড়েছে। তো কালকে জেনারেল থেকে আবার সিসিউ বেডে দিয়েছে মামনিকে। তো এত মনটা খারাপ হয়ে আছে যে কি বলবো। তো সারাদিন ওদের একটু ধকল গেছে, তাই জন্য আমি সকালবেলা ওদের বাসন মাজা থেকে শুরু করে জল তোলা এবং বাচ্চাদের যেসব জামা কাপড় বা ওরা যেসব হসপিটালের জামা কাপড় পরে এসেছে সেই সমস্তটাই আমি কেচে ধুয়ে পরিষ্কার করে আর ছাদে মিলে দিয়ে এলাম। খুব আর্লি মর্নিং উঠেছি, আর আর্লি মর্নিং আমায় কাজ করতে হয় বলে এইগুলো আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে বলে আমি সোয়েটারও পরে নিই, জানেন তো। না হলে এই ঠান্ডাটা লেগে গেলে না আমার পুরোপুরি পুরো সিজনটাই আমাকে ভোগাবে। তা এখন তো আমার ভুগলে চলবে না। এখন আমাকে যেভাবেই হোক সুস্থ থাকতে হবে। একেই আমার চিন্তা করে করে শরীরের অবস্থা ভালো নেই। আবার তার মধ্যে দিব্যর একটু শরীরটা খারাপও আছে। ওকে আমি সকালবেলা কাছাকাছি বাসন মাজামাজি করে রেখেছিলাম। তারপরে ওকে আমি স্কুলে দিয়ে এসে আর এইসব জামাকাপড়গুলো শুকনো করতে দিয়ে দিলাম। দিয়ে আমি আজকে একটু তাড়াতাড়ি রান্নাই করে নিচ্ছি। অবশ্য তাড়াতাড়ি না, রোজ আমি এই টাইমেই রান্না বসিয়ে দিই। কারণ যতক্ষণ স্কুলে থাকে দিব্য ততক্ষণ আমি চেষ্টা করি যে আমার সমস্ত কাজগুলো আমি সেরে নেব। তাতে করে কি হয়, ও এলে এত বিরক্ত করে, আমার তো আর কেউ নেই ধরবার জন্য। তো ও যে বিরক্তটা করে আমার কাজগুলো হয়ে গেলে আমি ওকে সামলাতে পারি। আর তারপরে হচ্ছে কি, ওর স্কুল থেকে অনেক এইচডাব্লিউ দেয়, পড়াশুনোর বেশ চাপ আছে, সেইগুলোও আমি করাতে পারি। তাহলে আর স্কুল থেকে এসে যে একটা পড়তে বসার যে প্র্যাকটিস, একটা যে হ্যাবিট, এইটাও ওর মধ্যে তৈরি হয়ে যাবে। ওই জন্য আমি যতটা পারি কাজটা করে নেবার চেষ্টা করি। তারপরে ও এলে একটু পড়িয়ে, কোনো সময় আধ ঘন্টা, কোনো সময় ১ ঘন্টা, তারপর আবার আমি কাজ শুরু করে দিই। আর যেদিন আমার কাজগুলো হয় না সেদিন যে কি কষ্ট হয় সে আমিই জানি। তো আমি তাড়াতাড়ি করে আজকে যে কটা আনাজ ছিল সেই কটা আনাজ, আলু দিয়ে আর এই সজনা ডাঁটা আর মাছ দিয়ে আমি একটা তরকারি করে নিচ্ছি। তো এই মাছগুলো দিয়ে মাছের ঝাল করলেই ভালো হতো, কিন্তু আমার দিব্যসোনার তো আলু ছাড়া চলবে না। ও তো আলু দিয়েই খায়। তো সেই জন্য আমি ঠিক করলাম আলুর সঙ্গে সমস্ত সবজিটাও ওর খাওয়া হবে, আমারও খাওয়া হবে। আর কি হবে, তরকারিটা একটা ভ্যারাইটিস হবে। শুধু আলু দিলে কীরকম একটা লাগে। আমার যখন সবজি সব আছেই, তো আমি ভ্যারাইটিস রান্না করব না কেন। তো সমস্ত আনাজটাও তো খাওয়ার দরকার। খেয়ে দেয়ে সরি, রান্না করে এবার আমি চলে গেলাম আমার দিব্যসোনাকে স্কুলে আনতে। কারণ আমি একটু তাড়াতাড়ি ওকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে বেরিয়ে যাব আজকে আমি হসপিটালের উদ্দেশ্যে। আজকে একটু হসপিটালে যেতে হবে, কারণ ওর না একটু বেশ কাশি হচ্ছে। রাত্রিবেলা এমনই হচ্ছে, ওর ঘুমোতে ঘুমোতে উঠে পড়ছে আর বমি করলে দেখেছি বেশ সাদা সাদা মতো কফ বেরোচ্ছে।
এবার এইটা তো আমি নিজে ডাক্তারি করে কোনো ওষুধ দিতে পারি না, তাই জন্য ওকে ঠিক করলাম যে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। আমাদের ওখানে কি সমস্যা জানেন, এখানে কোনো চাইল্ড স্পেশালিস্ট কাছাকাছি নেই। তো যেতে হলে সেই তারাতলায় যেতে হবে। আর তারাতলায় যাওয়া মানে ভীষণ ঝামেলা। সেখানে আগে থেকে ডাক্তারের কাছে নাম লেখাতে হবে। আর ওদের আমার ফোন নাম্বারও নেই। ওখানে গিয়ে যদি আমি নাম লেখাই ডাইরেক্ট, তো আমাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, অনেক রাত হয়ে যাবে আসতে। এই বাচ্চা নিয়ে একা আমি, আমার ভীষণ সমস্যা হবে। তো আমি ঠিক করে নিলাম যে আমি পিজি হসপিটালেই তো ওকে দেখাই, যেহেতু ও পিজি হসপিটালেরই বেবি। তো ওখানেই আমি যখন দেখাই তো ওখানেই একদম চলে যাব। ওখানে তো ডাক্তার বসে আছে, জাস্ট একটা কার্ড করে আমায় বসে থাকতে হবে। এই তো বেশ ভিড় ছিল, অনেকক্ষণই বসতে হয়েছিল। আমরা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখিয়েছি বাচ্চাকে, ও তো বাচ্চাদের ডিপার্টমেন্টই। তো ওকে দেখলো, দেখা টেকা হয়ে গেল, বেশ খানিকটা বসেছিলাম, বসে এবার আমরা চলে যাচ্ছি ওষুধ আনতে। তো নন্তু আমার সঙ্গে এসেছে, ও বলল যে চলো, তুমি তো একা বাচ্চাটাকে নিয়ে পারো না, তো আমি তোমার ব্যাগ ট্যাগ ধরবো, আমি তোমার সঙ্গে একটা সাথী হব। তা আমি বললাম ঠিক আছে চ। ওর এখন স্কুল ছুটি আছে, ওর সামনেই পরীক্ষা, সেই জন্য ওর স্কুলটা ছুটি আছে। তা আমি বললাম ঠিক আছে চ আমার সাথে। তো ও আমার সাথে গিয়ে অনেকটা হেল্প করেছিল, আমার ব্যাগ ধরা থেকে, আমার ফোন ধরা থেকে, বাসে উঠবো, বাচ্চাকে গার্ড করা থেকে ও অনেকটাই করেছে। তো এবার আমরা ওষুধ আনতে যাই এলগিনে, ওই গুরদোয়ারাটার অপোজিটেই। ঠিক তো গুরদোয়ারাটা দেখে খুব ঢুকতে ইচ্ছা করে, কিন্তু কি জানেন তো সব সময় ঢোকার সুযোগ হয় না। এই যে এখন এত গরম পড়েছে আর এতক্ষণ বসে থেকে থেকে আর এনার্জি নেই, যেন মনে হচ্ছে কতক্ষণে ওষুধটা নিয়ে বাড়ি ফিরবো। আর আরেকটা জিনিস কি জানেন তো, এখানের ওষুধ মানে এই পিজি হসপিটালের ওষুধ, এই পিজি হসপিটালের আশেপাশে যে ওষুধের দোকানগুলো আছে, এখানে ছাড়া না আর কোথাও পাওয়া যায় না। আমাদের এই এলাকায় পিজি হসপিটালের কোনো ওষুধ পাওয়া যাবে না। শুধু এই এলাকায় কেন, আমি দেখেছি যে ছোটদিদের এলাকায় বা দিদিদের এলাকায়, যে কোনো এলাকায় পিজি হসপিটালের ওষুধ পাওয়া যায় না। তো কী করব, সেই জন্য এখান থেকেই তো আমাকে কিনতে হবে। আর ওষুধটা কিনে নিলে একদম ঝামেলাও মিটে থাকে, কারণ এই যে বাড়িতে ঢুকবো তারপর তো আর বেরোবো না, আর ইচ্ছাও করবে না। আর কি রোদ, এতটা গরম পড়ে গেছে না, যে কি বলবো, আপনারা সবাই জানেন এতটা গরমে কষ্ট হচ্ছে বারবার বেরোনো এই বাচ্চা নিয়ে। তারপরে শুধু তো বাচ্চা নিয়ে না, বাচ্চাকে তো যত্নও করতে হয়, বাড়িতে গিয়ে ওকে খাওয়ানো, ওকে ড্রেস ছাড়ানো, সব একা। এত কিছু একা পারাটা না খুব টাফ। তো ওখান থেকে বেরোতে বেরোতে ওর পাশেই একটা কচুরির দোকান আছে। তো নন্তু দেখি বারবার ওই কচুরিগুলোর দিকে দেখছে। আমি বললাম কি রে খাবি? ও লজ্জায় বলছে না। তা আমি বললাম ঠিক আছে চ, দুটো খা। বললো বাড়িতে গিয়ে ভাত খাবো, তো বাড়ি চলো। আমি বললাম তাহলে দুটো খা। বাড়িতে যেতে যেতে, আমাদের বাড়িটা তো একটু দূর আছে, বাড়িতে যেতে যেতে ঘন্টাখানেক লাগবে, ঘন্টা দেড়েক, ততক্ষণে তোর হজম হয়ে যাবে। তো ও দুটো কচুরি একটা জিলিপি খেলো। আর দিব্যসোনা সকাল থেকে তো সেরম কিছু খায়নি, স্কুল থেকে এনে ওকে চান করিয়ে নিয়েই বেরিয়ে এসেছি, ওকে আর কিছু খাওয়ানো হয়নি। তো ওকে একটা জিলিপি কিনে দিলাম আর আমি একটা জিলিপি খেলাম। খেয়ে দিয়ে আমরা বাসে উঠে এবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। দিব্য তো বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে, ও একটু ঘুমিয়ে নিল, তাও আমি দেখলাম যে ঠিকই আছে, একটু ঘুমিয়ে নিল, কারণ খুব সকাল সকাল উঠেছে তো স্কুলে যাওয়ার জন্য। আর একটু ঘুমও পেয়ে গেছে, ঘুমিয়ে নিয়েছে। তারপর বাড়িতে এসে এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, আজকে সিম্পল ওই যে 5 রকম মানে আনাজ টানাজ দিয়ে, 5 রকম না, যা ছিল আমার ঘরে, ঝিঙে পটল, এই যে পটল দেখুন, পটল খেতে দিব্য খুব ভালোবাসে, ঝিঙে পটল, আলু, বেগুন ডাঁটা এই রকম দিয়ে মাছের ঝোল, আর আমার বাড়িতে চাটনি কড়াই ছিল আর পাঁপড়ও ভাজা ছিল। এই দিয়েই আজকে লাঞ্চটা সেরে নেব। আর এইভাবেই আমার দিনটা আজকে কেটে গেল। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন। খেয়ে নে, হাঁ করে নে। হাজার কষ্টের মধ্যেও আমাকে এই দিনটা শিক্ষা দিয়ে দিল কিভাবে একা থাকতে হয়।